আমি কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না নিরুপমা। কথাটা বলেই নীলাদ্রি বসলো। তারপর নিরুপমার দিকে তাকিয়ে ইশারা করে পাশে বসতে বলল। নিরুপমা ধীরে ধীরে বসলো। ভয় পাচ্ছ নিরুপমা? ভয় কেন পাবো? তাহলে এত জড়তা কেন? না তো, আমি একদম ঠিক আছি। মুখে একদম ঠিক আছি বলে আর চুলগুলো সরিয়ে কানের কাছে গুজলেই সব বুঝি ঠিক হয়ে যায়। আমি বললাম তো তোমায়, আমি একদম ঠিক আছি। বেশ, মেনে নিলাম। একটা লম্বা শ্বাস নাও, ধীরে ধীরে ছাড়ো, একদম রিল্যাক্স হয়ে যাও। আমি ঠিক আছি নীলাদ্রি। তুমি বলো প্রথম থেকে সব। বলবো, তার আগে আমাকে ভালো করে দেখে নাও। আজ মুখোশ ছেড়ে তোমার সামনে এসেছি। নিরুপমা হেসে উঠল, সাথে নীলাদ্রিও। নিরুপমা তাকিয়ে থাকলো নীলাদ্রির দিকে। তারপর বলল, বিকাশ এখন আমাদের মাঝে আসবে না। আমি বলা না অবধিও আসবে না। এবার বলো আমি কেন? নীলাদ্রি হেসে বলল, সেটা তো কালই বললাম, মাই সিনিয়র ক্রাশ। কথাটা বলেই আবার হেসে উঠল। কিছুক্ষণ নীরবতা। নিরুপমাও একটু সময় দিতে চাইছে, কারণ নীলাদ্রির গল্পগুলো অনেক বড়। নীলাদ্রি এবার বলল, কলেজের দিনগুলো বেশ ভালো ছিল। তোমাকে আর বিকাশ বাবুকে দেখতাম। তোমাদের বন্ধুত্ব সেরা ছিল। তোমাদের আমি বেশ শ্রদ্ধা করতাম। হ্যাঁ, মনের মধ্যে তখন একটু বসন্তের হাওয়া এসে লেগেছিল তোমাকে দেখে, কিন্তু কোনোদিন বলিনি। নীলাদ্রির এবার নিরুপমার দিকে তাকিয়ে বলল, ওই যে চাঁদকে ছোঁয়া যায় না, তাকে দূর থেকে দেখতে হয়। নিরুপমা বলল, আমাকে খুঁজে পেলে কি করে? নীলাদ্রি মুচকি হাসল। তারপর বলল, বলছি ধীরে ধীরে। একটু হাঁটবে আমার সাথে, পাশাপাশি দুজনে? আর তো এই সময়টা আসবে না আমাদের জীবনে। নিরুপমা উঠে দাঁড়ালো, তারপর হাতটা বাড়িয়ে দিয়ে বলল, এসো। নীলাদ্রি বলল, ভয় হচ্ছে হাতটা ধরতে। নিরুপমা হেসে বলল, ভয় নেই, ধরতে পারো। নীলাদ্রি আবারও হেসে নিরুপমার হাতটা ধরে উঠে দাঁড়ালো। তারপর দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো। জানো নিরুপমা, হায়দ্রাবাদে বেশ মোটা টাকার চাকরিটা পেয়ে গিয়েছিলাম। কয়েক বছর বেশ ভালোই চলছিল। মাসে মাসে বাবাকে টাকা পাঠাতাম। বাবা অবশ্য আমার টাকা জমিয়ে রাখতো, নিজের পেনশনের টাকা থেকেই খরচ করত। আমাদের বাড়ির পাশে একটা বড় মাঠ ছিল, সেখানে বাচ্চারা খেলতো। বাবা বিকেলে সেখানে বসে থাকতো। একদিন শুনলো সেই মাঠে উঠবে বড় বিল্ডিং। বাবা প্রতিবাদ শুরু করলো। বাবা বলতো, ওই মাঠে থাকবে সব বাচ্চাদের অধিকার। সেই মতো সব ব্যবস্থা করছিল। বাবা এক নেতার সাথে কথা বলে, তিনিও বলেন টাকা দিলে সেই মাঠ থেকে যাবে। বাবা টাকা দেওয়ার পর আমাকে জানায়। নীলাদ্রি এবার চুপ হয়ে গেল। নিরুপমা বলল, তারপর? তারপর কি হলো? নীলাদ্রি ছলছল চোখে বলল, তারপর একদিন রাতের দিকে ফোন এলো। বাবা কাঁদতে কাঁদতে বলল, সব শেষ, আমাকে ওরা ডুবিয়ে দিল, ওরা ভীষণ খারাপ। তারপর ফোন ডিসকানেক্ট। আমি কোনো রকমে ফ্লাইট ধরে বাড়ি আসি। এসে দেখি বাবার নিথর দেহটা বাড়িতে। পাড়ার সবাই বলল হার্ট অ্যাটাক হয়েছে। সকাল থেকে বাবাকে বেরোতে দেখা যায়নি সেদিন, তাই পাড়ার কয়েকজন বাড়ি এসে দেখে বাবা শুয়ে আছে মেঝেতে। ডাক্তার ডাকা হয়। ডাক্তার বলেন বাবা আর নেই। নিরুপমা দাঁড়িয়ে গেল। নীলাদ্রি বলল, আমি জানি বাবার মৃত্যুটা আসলে একটা খুন ছিল। পরবর্তীতে আমি সেই নেতার সাথে কথা বলি। উনি সাফ জানিয়ে দেন বাবার কাছে কোনো টাকা তিনি নেননি, উল্টে বাবাকেই অনেক কেসে ফাঁসিয়ে দেওয়া হয়। বাবার সম্মান নিয়ে টানাটানি চলে তখন। একটা ছেলের অবস্থাটা তখন ভাবো। সদ্য বাবা মারা যাওয়ার পর এই সব পরিস্থিতির শিকার হতে হয়েছে। নিরুপমা বলল, তারপর? নীলাদ্রি বলল, তারপর সেখানে কিছুদিন থেকে বেরিয়ে এলাম, ঘুরলাম চারিদিকে। সব জায়গাতেই কেউ না কেউ অসৎ মানুষ ঘুরছে, যাদের জন্য আজ শিক্ষা স্বাস্থ্যর অবস্থা তলানিতে ঠেকেছে। সবটা জানার পর প্রতিশোধের আগুন নিভে গেল। তার বদলে জ্বলে উঠল অন্য এক আগুন। বিকাশবাবু আমাকে ধরবেন ঠিকই, কিন্তু আমার মতো আরও অনেক ছেলে আছে যাদের ধরা মুশকিল। তারা ঠিক কাজ করে যাবে। নিরুপমা বলল, কিন্তু এটা তো অন্যায়, কারোর অ্যাকাউন্ট হ্যাক করে তার থেকে টাকা নিয়ে নেওয়া তো অন্যায়। নীলাদ্রি নিরুপমার চোখে চোখ রেখে বলল, আমরা তো সাধারণ মানুষের কোনো ক্ষতি করিনি। বেছে বেছে সেই সব নেতার অ্যাকাউন্ট হ্যাক করছি যাদের জন্য সাধারণ মানুষের এই অবস্থা। নিরুপমা বলল, ঠিক আছে, এবার বলো টাকাগুলো কি করেছো, কোথায় টাকা সব? নীলাদ্রি বলল, আগের হ্যাক করা টাকা আমরা কিছু মানুষকে দিয়েছি, যাদের আর্থিক অবস্থা ভীষণ খারাপ, পরিবারে কেউ নেই এমন মানুষদের।
এছাড়াও কিছু অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে। নিরুপমা বলল, আর এবারে টাকাগুলো? নীলাদ্রি বলল, জানতে পারবে পরে, তবে এই মুহূর্তে না। তুমি বাড়ি ফিরে গেলে জানতে পারবে। তার আগে জানা উচিত তোমায় কিভাবে খুঁজলাম। আমি জানতে পারলাম হ্যাকারদের খোঁজে নেমেছে গোয়েন্দা বিকাশ রায়। নামটা শুনে চেনা লাগলো। আমার টিম বিকাশ রায়ের ব্যাপারে সব তথ্য দিল। আমি চমকে গেলাম, ইনি তো আমার সিনিয়র বিকাশ রায়। তখনই মনে পড়ে গেল তোমার কথা। প্ল্যান বানিয়ে নিলাম, বিকাশবাবুর হাতে ধরা পড়ব। এ তো দারুণ ব্যাপার। ধরা তো একদিন দিতেই হতো, তার আগে তোমার সাথে একবার দেখা হলে মন্দ হবে না, এই ভেবে কাজ শুরু করলাম। বিকাশ রায় একজন ধুরন্ধর গোয়েন্দা। আমার পুরনো মেল আইডির খোঁজ আগেই পেয়েছিলেন, সেটাই আবার রিওপেন করে ফেসবুক প্রোফাইল তৈরি করলাম। উনি আমার প্রোফাইলে নজর রাখতে শুরু করলেন। প্রথমে 6 মাস আমি প্রোফাইলের প্রতি ধ্যান দিলাম। তোমাকে খুঁজতে থাকলো আমার টিম। একদিন তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, ওদিকে তুমিও আমার লেখা পড়ে আমার বন্ধু তালিকায় যুক্ত হলে। এবার আমার বন্ধু তালিকা খুব ভালোভাবে নজরে রেখেছিলেন বিকাশ রায়। সেখানে তার বান্ধবীকে দেখে বেশ অবাক হলেন। নীলাদ্রি এবার পকেট থেকে একটা সিগারেট বের করলো, তারপর বলল, বাকিটা তো তোমার জানা। বিকাশবাবু আমার ব্যাপারে জানিয়ে দিলেন তোমাকে, কিন্তু আমি কে তা তিনি খুঁজে বের করতে পারলেন না, তাই তোমার সাহায্য নিতে হলো। কি ঠিক বললাম তো? নিরুপমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, একদমই তাই। বিকাশ একদিন ফোন করে বলল তোমার ব্যাপারে, তবে ও শিওর ছিল না, তাই তোমার সাথে কথা বাড়াতে বলেছিল। নীলাদ্রি হেসে বলল, এবার বলো, কে কাকে খুঁজে বের করেছে আর কে কাকে ধরতে পেরেছে? আমি চেয়েছি বলেই তোমাকে খুঁজে পেয়েছি, আর আমি চেয়েছি বলেই বিকাশবাবু আমাকে ধরতে পারবেন। এবার সব ক্লিয়ার হলো? ডাকতে পারো এবার বিকাশবাবুকে। তবে একটা কথা নিরুপমা, তুমি আমার পাশে থাকবে কথা দিয়েছো। তোমাকে আমি আরো কয়েকটা গল্পের সামনে নিয়ে আসবো, যা তোমার জানা উচিত। নিরুপমা অবাক হয়ে বলল, আর কি গল্প আছে? নীলাদ্রি বলল, সব তোমার কাছে পৌঁছে যাবে। তুমি শুধু সেই গল্পের চরিত্রগুলোর কাছে যাবে, কাছ থেকে দেখবে তাদের। কথা দাও, এইটুকু তুমি করবে। আর এই সব যেন কেউ না জানতে পারে, শুধু তোমার আর আমার মধ্যে থাকবে। সব ডিটেলস তুমি পেয়ে যাবে। নিরুপমা বলল, কিন্তু তুমি তো এবার ধরা দেবে, তাহলে সব ডিটেলস আমি পাবো কি করে? নীলাদ্রি বলল, বিকাশ রায় একজন নীলাদ্রিকে ধরবে। আরও অনেক নীলাদ্রি আছে যাদের ধরা মুশকিল। আমি ধরা দিচ্ছি, তাই উনি ধরতে পারবেন আমাকে। তবে এটাও ঠিক, আমাকে ধরে রাখা সহজ নয়। কথাটা বলেই হেসে উঠল নীলাদ্রি। বিকাশ এবার নিজে থেকেই সেখানে এলো। নীলাদ্রি তাকে দেখে বলল, হাই সিনিয়র, আমাদের দেখা হলো তাহলে। চলুন এবার, মুখ মুখোশের খেলা শেষ। বিকাশ হেসে বলল, এত সহজে যখন ধরা দিলে, তখন নিশ্চয়ই তোমার আরও প্ল্যান আছে। খেলা এখনো বাকি আছে। নীলাদ্রি হেসে বলল, এই জন্যই আমি আপনার বড় ফ্যান বিকাশবাবু। আপাতত আপনি প্রমাণ করুন আমি একজন হ্যাকার, তারপর না হয় বাকি খেলার কথা ভাবা যাবে। যাওয়ার আগে নীলাদ্রি আবার নিরুপমার দিকে তাকালো। বলল, এটাই আমাদের শেষ দেখা। তবে একটা কথা বলা হয়নি এখনো, আশিসবাবু ভালো মানুষ, তাকে আরও একবার সুযোগ দিয়ে দেখো। চলে গেল বিকাশ আর নীলাদ্রি। হ্যালো আশিস, তুমি এয়ারপোর্টে পৌঁছে গেছো? রাস্তায় আছি বিকাশ, সব ঠিক আছে তো? এমনি সব ঠিকই আছে। নীলাদ্রি ধরা দিয়েছে, এবার তুমি তোমার কাজ শুরু করবে। আমি আজ রাতে নিরুপমার ফ্ল্যাটেই থাকবো। দেখা যাক কতটা আমি ওর দিকে নজর রাখতে পারি। রাখতেই হবে। নীলাদ্রি এত সহজে যখন ধরা দিয়েছে, তখন সবকিছু এত সহজ মনে করাটা ভুল হবে। ওর কাজ এখনো অনেক ছিল, তা না করে ও ধরা দিল। মন বলছে ওর সাথে আরো অনেকে আছে যারা ওর কাজ ঠিক করে যাবে। আচ্ছা বিকাশ, নিরুপমার কোনো ক্ষতি হবে না তো? নীলাদ্রি সাধারণ মানুষের কোনো ক্ষতি করেনি, তাই নিরুপমার কোনো ক্ষতি সে করবে না। কিন্তু আমার একটা জায়গায় ডাউট লাগছে। নীলাদ্রিকে ধরার পর আমি নিরুপমাকে ফোন করেছিলাম, ও এখনো বাড়ি যায়নি। ওর সাথে নীলাদ্রির ঠিক কি কি কথা হয়েছে জানতে চাইলাম, ও সেরকমভাবে কিছু জানালো না। আমার মনে হচ্ছে ও কিছু লুকাচ্ছে। এখন কি করবে বিকাশ? দেখো আশিস, সত্যি বলতে আমি চাই না নীলাদ্রির জীবনটা নষ্ট হয়ে যাক। ওর গল্পগুলো পুরো না জানলে আমি কিছু করতে পারবো না। নীলাদ্রিও মুখ খুলবে না। তোমার কাজ হলো নিরুপমাকে চোখে চোখে রাখার। নিরুপমা গাড়িটা রেখে ফিরে এলো নিজের ফ্ল্যাটে। মাথাটা বেশ ধরে আছে, সবটাই কেমন যেন গুলিয়ে গেল। নীলাদ্রি কেন এত সহজে ধরা দিল তা কিছুতেই মাথায় ঢুকছে না। আরও কিভাবে নীলাদ্রির পাশে থাকবে সেটাও বুঝতে পারছে না। ফ্ল্যাটে দরজার বাইরে একটা পার্সেল রাখা ছিল, বেশ বড়। এখন তো আশিস আর বাবাইয়ের ফেরার সময় হয়নি, ওরা তো রাতে ফিরবে। তাহলে এই পার্সেলটা কার? সামনে গিয়ে পার্সেলটা হাতে নিতেই বেশ ভারী লাগলো।
হঠাৎ মনে পড়ে গেল নীলাদ্রির কথাগুলো। নীলাদ্রি বলেছিল ও না থাকলে সব ডিটেলস নিরুপমা পেয়ে যাবে, তার মানে এটা নীলাদ্রির পাঠানো হতে পারে। পার্সেলটা নিয়ে রুমে ঢুকলো নিরুপমা, শাড়িটা চেঞ্জ করে সোফাতে বসলো। কিছুক্ষণ পার্সেলটার দিকে তাকিয়ে থাকলো। বেশ একটা বড় প্যাকেজিং বক্স। নিরুপমা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে ঠিক করলো ও সেটা খুলে দেখবে। তারপর খুলল সেটা। খোলার পর একটা ডায়েরি প্রথমে পেল, তার সাথে একটা চাবি, তার নিচে আরও কিছু প্যাকেট আছে। সেইগুলো হাতে না নিয়ে আগে ডায়েরিটা খুলল। হাই মাই সিনিয়র ক্রাশ নিরুপমা, আমি জানি এটা যখন তুমি হাতে পাবে আমি তখন বিকাশবাবুর কাছে। আমি লিখে রাখছি এটা তারও আগে থেকে। ওই যে বললাম আমি ধরা দিতে চেয়েছি বলেই আমাকে ধরা সম্ভব হয়েছে। এইসব কথা বাদ দিলাম এখন। আমার ব্যাপারে ইতিমধ্যেই সব জেনে গেছো, যদিও যেটুকু জানো না সেইটুকু একটু জানিয়ে দিই। আমার নাম নীলাদ্রি নয়, আমার নাম সাগ্নিক চৌধুরী। নীলাদ্রি নামটা ছদ্মনাম বলতে পারো, আসল নাম নকল নাম এইসব না জানলেও হতো, যদিও তবু আমি তোমার কাছে কিছু লুকোতে চাই না। আর হ্যাঁ, এই চাবিটা আমার বাড়ির। তোমার প্রথম দায়িত্ব হলো আমার গাছগুলো তোমার কাছে নিয়ে আসার। ওদেরকে দেখার কেউ নেই নিরুপমা, আমি জানি তুমি নিয়ে আসবে। ঠিকানাটা লিখে রাখলাম। ঠিকানাটা ভালো করে চোখ বুলিয়ে নিল নিরুপমা। তারপর পরের পাতা উল্টে নিল। তার আগে মনে মনে বলল আমি নিয়ে আসবো গাছগুলো। এবার লেখা ছিল ডায়েরিতে, আমি জানি তুমি প্যাকেটগুলো না খুলেই আগে ডায়েরিটা পড়বে। তার আগে আমি তোমাকে জানিয়ে রাখি ওই প্যাকেটগুলোতে টাকা আছে, যে টাকাগুলো ওই দুর্নীতিবাজ নেতাদের অ্যাকাউন্ট থেকে হাতিয়েছিলাম। কোটি কোটি টাকা। তুমি চাইলেই টাকাগুলো নিয়ে নিজের কাছে রেখে দিতে পারো, জীবনটা অন্যভাবে শুরু করতে পারো। তুমি আশিসবাবু আর বাবাই মিলে। কেউ জানবে না আমি যাদের হাত দিয়ে এই পার্সেলটা পাঠিয়েছি তারাও জানে না। তুমি ঠিক করো কি করবে। এইটুকু লেখার পর আর কিছু লেখা ছিল না ডায়েরিতে। আরো কয়েক পাতা উল্টে দেখলো, খালি, কিছুই লেখা ছিল না। নিরুপমা এবার কাঁপা কাঁপা হাতে প্যাকেটগুলো খুলে দেখলো তাতে সব টাকা রাখা আছে। এই মুহূর্তের জন্য তার হাত পা ঠান্ডা হয়ে গেল। প্রথমে ভাবলো বিকাশকে সবটা জানাবে, তারপর মনে পড়লো নীলাদ্রি বলেছিল এই কথাগুলো শুধু ওদের মধ্যে থাকবে। তার সাথে নীলাদ্রি এটাও বলেছিল আরো কিছু গল্প আছে যে চরিত্রগুলোকে নিরুপমা সামনে থেকে দেখবে। টাকার বান্ডিলগুলো রেখে আবার ডায়েরিটা বের করলো। পাতার পর পাতা উল্টে গেল। তারপর এক জায়গায় এসে থামলো। তাতে লেখা ছিল যদি তোমার এই টাকা প্রয়োজন না হয় তাহলে তুমি এই ঠিকানাগুলোতে ঘুরে আসবে। প্রতিটা ঠিকানায় আমি সেই ব্যক্তিদের নাম লিখে রাখলাম। আমি চাই তুমি তাদের সামনে থেকে দেখো, তাদের গল্পগুলো শোনো, তারপর ঠিক করবে টাকাগুলো নিয়ে তুমি কি করতে চাও। তবে এটুকু জেনে রাখো এই টাকাগুলো এখন তোমার। এবার তুমি আমার গল্পের ভিতরে প্রবেশ করবে নিরুপমা। তবে হ্যাঁ, তাড়াতাড়ির কিছু নেই। নিজের অফিস সংসার সামলে আমার গল্পগুলোকে দেখে আসবে, তাদের ছুঁয়ে আসবে। আর একটা কথা জানিয়ে দিই, তুমি এই ঠিকানাগুলোতে গিয়ে নিজের নাম ব্যবহার করবে না। তোমার নাম হবে সুহাসিনী। মনে রেখো এটা ভালো করে। ভালো থেকো। আমাদের আর দেখা হবে না ঠিকই, কিন্তু আমি তোমার খবর ঠিক পেয়ে যাব। বিকাশবাবু বেশি দিন আমায় ধরে রাখতে পারবেন না, কারণ তিনি প্রমাণ করতে পারবেন না যে আমি একজন হ্যাকার। কিন্তু তুমি চাইলে হয়তো সব প্রমাণ দেখাতে পারো, আমাকে জেলে ঢোকাতে পারো, সব টাকা নিজের কাছে রেখে দিতে পারো। তুমিই পারো। এবার ঠিক করো তুমি কি করবে। ডায়েরির টাকাগুলো ভালো করে রেখে দিল নিরুপমা। রাত্রি 8টা এখন। তাড়াতাড়ি করে রাতের খাবার বানিয়ে নিল। আশিস আর বাবাই ফিরবে আজ। খাবার দাবার বানিয়ে ফোনটা হাতে নিল, কিন্তু আজ আর নীলাদ্রির কোনো মেসেজ আসবে না। পুরনো মেসেজগুলো দেখতে দেখতে একটু চোখটা লেগে গিয়েছিল। কলিং বেলের আওয়াজ শুনে তাড়াতাড়ি উঠে বসলো নিরুপমা। রাত্রি এখন 10:30। ফোনটা রেখে ছুটে গেল। দরজা খুলতেই বাবাই এসে জাপটে ধরলো নিরুপমাকে। নিরুপমাও ছেলেকে ধরে শান্তি পেল। বলছি ম্যাডাম, মা ছেলের আদর যদি হয়ে থাকে তাহলে ভেতরে ঢুকতে পারি? আমার খুব খিদে পেয়েছে। আশিসের কথা শুনে নিরুপমা তাড়াতাড়ি করে বলল সরি সরি, ভেতরে এসো। তারপর নিরুপমাও ব্যাগগুলো নিয়ে ভেতরে ঢোকালো। আশিসকে ফ্রেশ হতে বলে খাবার গরম করতে গেল। তিনজনে খাবার খেতে খেতে ওখানকার গল্প বলতে শুরু করলো আশিস আর বাবাই মিলে। কতদিন পর আবার তিনজনে একসাথে। বাবাই ভীষণ খুশি। বাবাইকে আর আশিসকে একটা রুমে থাকতে দিল। তারপর নিজে গিয়ে বাসনপত্র রাখতে গেল। ডাইনিং টেবিল পরিষ্কার করে কিচেন পরিষ্কার করলো। ঠিক সেই সময় আশিস এসে বাসনগুলো পরিষ্কার করতে লাগলো। আশিস তুমি যাও, আমি করে নেব, তুমি রেস্ট নাও। বাবাই ঘুমিয়ে গেছে, তাই ভাবলাম তোমার একটু হেল্প করে দিই। আরে আমি করে নেব, তুমি যাও। আমার এখন অভ্যেস হয়ে গেছে, এখন সব কাজই আমি পারি। তুমি একা হাতে কত কি করবে বলো তো। সব পরিষ্কার করার পর দুজনে এসে ব্যালকনিতে দাঁড়ালো। রাত্রি তখন প্রায় 12টা। আশিস একটা সিগারেট ধরিয়ে বলল তুমি তো এখন সিগারেট ছেড়ে দিয়েছো।
নিরুপমা হাসতে হাসতে ঘাড় নাড়ল। আশিস বলল, বাহ, তুমি এখন গুড গার্ল হয়ে গেছো। নিরুপমা হেসে বলল, তুমি সিগারেট ছেড়ে দিয়ে গুড বয় হয়ে যাও। আশিস বলল, ছেড়ে দেবো একদিন। দুজনের মধ্যে অদ্ভুত এক নীরবতা নেমে এলো। কত কি বলার আছে, কিন্তু দুজনেই চুপ। ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে ওদের, এক আলাদা শান্তি এখানে। অনেকক্ষণ চুপ করে থাকার পর নিরুপমা বলল, যাও তুমি বাবাইয়ের কাছে শুয়ে পড়ো, আমি পাশের রুমে শোবো। আশিস ঘাড় নাড়ল। দুজনে রুমে ফিরে এলো। আশিস দুটো জলের বোতল নিয়ে একটা নিরুপমার হাতে দিয়ে বলল, গুড নাইট। নিরুপমা হেসে বলল, শুভরাত্রি। ভোরের দিকে ঘুমটা ভেঙে গেল নিরুপমার। মনের মধ্যে কেমন যেন এক অস্থিরতা চলছে। আজ যদিও সে অফিস যাবে না ঠিক করেছে, তবুও তাড়াতাড়ি উঠে পড়ল। আজ প্রথমে যেতে হবে নীলাদ্রির ঠিকানায়। এখন ভোর 5টা। নিজের রুম থেকে বেরিয়ে এসে দেখলো বাবাই আর আশিস ঘুমোচ্ছে। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখন। ভিতরে গিয়ে চাদরটা দুজনের গায়ে জড়িয়ে দিয়ে আবার বেরিয়ে এলো নিরুপমা। ওরা ঘুম থেকে ওঠার আগেই ওকে ফিরতে হবে। গাড়ি নিয়ে সোজা চলে গেল নীলাদ্রির ঠিকানায়, সাথে চাবিটাও নিয়ে গেল। যেতে সময় লাগলো 45 মিনিট। ঠিকানায় পৌঁছে দেখলো একটা দোতলা বাড়ি। একজনকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, এটাই সাগরিক চৌধুরীর বাড়ি। নীলাদ্রির আসল নাম তাহলে সত্যি সাগনিক চৌধুরী। ওর ঘরে ঢুকে সোজা ব্যালকনিতে গিয়ে একটার পর একটা টব নিয়ে নিচে নেমে এলো। ইনডোর প্ল্যান্টগুলো নিয়ে নিল। গাড়িতে সব ঢোকাতে বেশ অনেকটা সময় লাগলো। আবার ব্যালকনিতে একবার গেল নিরুপমা। এখানে বসে নীলাদ্রি মেসেজ করতো তাকে। ব্যালকনি থেকে চারপাশটা দেখলো। সামনেই একটা বড় বিল্ডিং। হয়তো এটাই সেই মাঠ ছিল, যেই মাঠের জন্য আজ নীলাদ্রির জীবন পাল্টে গেল। রাস্তাতেই আশিসের ফোন এলো। কোথায় তুমি? এই তো রাস্তাতেই আছি, আর মাত্র 20 মিনিট। এত সকালে তুমি কোথায় বেরিয়েছো? আমাকে ডাকতে পারতে। তুমি ঘুমোচ্ছিলে তাই আর ডাকিনি। আমি গাছ আনতে গিয়েছিলাম, ফিরছি এখন। আশিস ফোনটা রেখে বাবাইয়ের দিকে তাকালো। ছেলেটা ঘুমোচ্ছে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে নিল। নিরুপমা ফিরতেই সাথে সাথে চা বানিয়ে নিল আশিস। নিরুপমা একটু অবাক হয়ে বলল, আমি এসে করতাম তো। আশিস বলল, ওই যে বললাম, এখন আমি সব পারি। চা খেয়ে দুজনে মিলে ব্যালকনিতে সব গাছ রেখে দিল। এতগুলো গাছ কোথা থেকে নিয়ে এলে তুমি? ছিল এক বন্ধুর কাছে, কদিনও থাকবে না, তাই আমার কাছে নিয়ে এসে রাখলাম। আগে বললে আমিও যেতাম সাথে। এমনি অসুবিধা কিছু হয়নি। তুমি তো সব কাজই একা হাতে করো, তোমার কোনো কিছুতেই অসুবিধা হয় না। আশিসের শেষের দিকের কথাগুলো শুনে নিরুপমা আর কিছু বলল না। মনে মনে বলল, অসুবিধা হয় আশিস, তুমি আগে সেটা কোনোদিনও বোঝোনি। এখন নিজে একা থাকো বলে ফিল করো। বাবাই ঘুম থেকে উঠে এসে বলল, আজকে আমরা ঘুরতে যাব 3 জনে। নিরুপমা বাধা দিয়ে বলল, আজ আমার একটু কাজ আছে, বিকেলে বেরোতে হবে, অন্যদিন যাব। কথাটা শুনে বাবাইয়ের মনটা খারাপ হয়ে গেল। আশিস বলল, একটু দেখো না যদি সময় হয়। আর এমনিতেও আমি তারপর চলে যাব, বাবাইকে তো একটু সময় দেওয়াই যায়। নিরুপমা মনে মনে ভাবলো, কিন্তু আজই তাকে একটা ঠিকানায় যেতে হবে। নীলাদ্রির দেওয়ার ঠিকানায়। কি হলো, কি ভাবছো? আশিসের কথা শুনে নিরুপমা বলল, দেখছি কি করা যায়। আশিস লক্ষ্য করলো নিরুপমা কিছু যেন ভাবছে, কিন্তু বলতে চাইছে না। এমন একটা কিছু করতে হবে যাতে নিরুপমা তাকে বিশ্বাস করতে পারে, সব কথা বলতে পারে। একটু পরে আশিস ব্যাগ খুলে নিরুপমার জন্য আনা জিনিসগুলো বের করলো। নিরুপমা বেশ খুশি হলো, মুখে হাসি নিয়ে বলল, আমার বেশ পছন্দ হয়েছে। আশিসের বেশ ভালোও লাগলো। নিরুপমা আগের থেকে অনেকটা সহজ হয়েছে, এখন আর কোনো কিছুতে না বলে না। ডিভোর্সের পর আশিস কিছু নিয়ে এলে নিরুপমা তা ফিরিয়ে দিত। তবে আজ নিরুপমা খুশি হয়েছে দেখে তার খুব ভালো লাগলো। দুপুরের খাবার খাওয়ার পর বাবাইয়ের বায়না যেন আরো বাড়লো, সে আজ ঘুরতে যাবেই। নিরুপমা মুখে কিছু বলল না, চুপচাপ খেয়ে কিচেনে চলে গেল। আশিস তখন বাবাইকে বুঝিয়ে রুমে পাঠিয়ে দিয়ে নিরুপমার কাছে গেল। নিরুপমা কিচেন পরিষ্কার করছে, আর আশিস একটা করে করে খাবারের ডিশ পরিষ্কার করছে। নিরুপমা একবার বলল, আমি করে নেব, তুমি রেখে দাও। আশিস কিছু না বলে নিজের কাজ করতে লাগলো। কিছুক্ষণ চুপ করে থাকার পর নিরুপমা বলল, বাবাই ঝোঁক করছে যখন, তাহলে একটু ঘুরেই আসবো 3 জনে। আশিস কাজ থামিয়ে বলল, থ্যাংক ইউ নিরু। আমি তোমায় জোর করতে চাইছিলাম না, বাট আমারও খুব ইচ্ছে করছিল 3 জনে কাছে কোথাও ঘুরে আসি। নিরুপমা বলল, যাব, তবে জায়গাটা আমি ঠিক করব, কোথায় কেন কোনো প্রশ্ন করা যাবে না। তোমরা ঘুরবে, আমার সেখানে একটু কাজ আছে, আমি করব। আশিস বেশ অবাক হলো, কিন্তু কোনো প্রশ্ন করলো না নিরুপমাকে, শুধু মুখে বলল, তাই হবে ম্যাডাম। যে ঠিকানায় যাবে তাতে যেতে রাখবেই 2 ঘন্টা। নিরুপমা বলল, সব কাজ শেষ, রেডি হয়ে নাও। বাবাইকে বলো রেডি হতে, অনেকটা রাস্তা, যেতে আসতে সময় লাগবে। আশিস বলল, ঠিক আছে। নিরুপমা রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। নীলাদ্রি ডায়েরিটা আবার খুলল। প্রথম যে ঠিকানাটা দেওয়া আছে তাতে নাম আছে বিক্রম সরকার, স্কুল টিচার। নিরুপমা নীলাদ্রি দেওয়া সেই টাকা থেকে একটা প্যাকেট নিয়ে টাকা বের করে ব্যাগে রাখলো। তাড়াতাড়ি রেডি হয়ে নিল।
আজ পরলো একটা সাদা রঙের সালোয়ার, সাথে হালকা সাজ। দরজাটা খুলতে আশিস সামনেই ছিল, নিরুপমার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। নিরুপমা চুলটা ঠিক করতে করতে বলল, বাবাই রেডি? আশিসের কানে কোনো কথা ঢুকলো না, সে শুধু নিরুপমার দিকে তাকিয়ে থাকলো। নিরুপমা ডাকলো, আশিস শুনতে পাচ্ছ? আশিসের সম্বিত ফিরল, সাথে সাথে নিজেকে সামলে নিয়ে বলল, বাবাই রেডি, আমি শুধু শার্টটা পরবো। নিরুপমা বলল, পরে তো আছো। আশিস সাথে সাথে বলল, না না, একটু টান লাগছে, আমি তাড়াতাড়ি চেঞ্জ করে নিচ্ছি। আশিস রুমে যেতে নিরুপমা মুচকি হাসলো। আশিস তাড়াতাড়ি ব্যাগ থেকে একটা সাদা শার্ট বের করে নিল, তারপর পরে নিল। বাবাই দেখে বলল, ও আচ্ছা, ম্যাচিং ম্যাচিং। আশিস থামিয়ে বলল, চুপ কর বাবা, তোর মায়ের সামনে তুই মুখ খুলিস না। বাবাই হাসলো। আশিস বলল, চুপ কর, চকলেট খাওয়াবো। বাবাই বুড়ো আঙুল দেখিয়ে বলল, ওকে ডান। গাড়িতে চাপলো তিনজনে। নিরুপমা আশিসের দিকে তাকিয়ে হাসিকে চেপে রেখে মনে মনে বলল, এমন তো আগে করনি কখনো। তারপর গাড়ি স্টার্ট দিল। যেহেতু নিরুপমা কিছু বলতে চাইছে না এখন, তাই নিজেই সে ড্রাইভ করে নিয়ে যাবে। প্রায় 2 ঘন্টা জার্নি করে পৌঁছালো সেখানে। মাঝে 2বার গাড়ি থামিয়েছিল, কয়েকজনের কাছে ঠিকানাটা ভালো করে জেনে নিয়েছিল। আশিস ভালো করে সব লক্ষ্য রাখছিল। সেই জায়গায় আসতেই নিরুপমা একজনকে জিজ্ঞাসা করে বলল, বিক্রম সরকার, পেশায় স্কুল টিচার, ওনার বাড়িটা কোথায়? তিনি বললেন, সোজা গিয়ে বাম দিকে গেলেই তার বাড়ি, তবে সেখানে গাড়ি যাবে না, গাড়িটা এখানেই রাখতে হবে। নিরুপমা আবার জিজ্ঞাসা করলো, এখানে কাছে কোথাও পার্ক আছে? তিনি বললেন, হ্যাঁ, এই তো সামনেই। নিরুপমা আর দেরি না করে আশিসকে বলল, তুমি বাবাইকে নিয়ে পার্কে যাও, গাড়িটা এখানেই থাক। আমার একটু কাজ আছে, করে নি, হয়তো একটু দেরি হবে, কাজ হয়ে গেলে আমি ফোন করে নেব। আশিস কোনো প্রশ্ন করলো না। গাড়ি থেকে তিনজনে নেমে গেল। নিরুপমা চলে যেতেই আশিস এখানকার ঠিকানা সহ বিক্রম সরকারের নাম বিকাশকে মেসেজ করে দিল। তারপর বাবাইকে নিয়ে পার্কে চলে গেল। নিরুপমা ব্যাগ থেকে বের করে মাস্কটা মুখে পরে নিল। বিক্রম বাবুর বাড়ি দরজার কাছে গিয়ে ঠক ঠক করতেই ভেতর থেকে একটি মেয়ে বলল, কে? নিরুপমা চোখ বন্ধ করে নিজেকে একটু তৈরি করে নিল। তারপর নিঃশ্বাস ছেড়ে বলল, একটু দরকার ছিল, ভেতরে আসবো? মেয়েটি এসে দরজা খুলে দিল। তারপর নিরুপমাকে পা থেকে মাথা অবধি দেখে বলল, ঠিক চিনলাম না তো আপনাকে। নিরুপমা বলল, বিক্রম সরকার, পেশায় স্কুল টিচার, ওনার বাড়ি তো এটা। মেয়েটি বলল, ভেতরে আসুন। তারপর নিরুপমাকে বসিয়ে মেয়েটি তার মাকে ডেকে আনলো। নিরুপমা বসে ঢোক গিলছে, গলাটা শুকিয়ে গেছে। ঘরের ভিতর থেকে একজন ভদ্রমহিলা বেরিয়ে এলেন, বয়স 50-এর কাছাকাছি। নিরুপমা তাকে দেখে উঠে দাঁড়ালো, তারপর বলল, নমস্কার, আমি। নিজের নামটা বলতে গিয়ে থমকে গেল। নীলাদ্রি বলেছিল তার নাম হবে সুহাসিনী, তাই একটু সামলে নিয়ে বলল, আমি সুহাসিনী, আমি কলকাতা থেকে আসছি, বিক্রমবাবুর সাথে একটু কথা বলতাম। ওই ভদ্রমহিলা নমস্কার করে বললেন, আমি বিক্রম সরকারের স্ত্রী, আমার নাম বন্দনা, আর আমার মেয়ে শ্রেয়া। বিক্রম বেঁচে নেই। নিরুপমা চুপ করে গেল। তারপর বলল, আসলে আমি জানতাম না, আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আসলে আমাকে ঠিকানাটা দেওয়া হয়েছে, আমাকে এখানে আসতে বলা হয়েছে। বিক্রম বাবুর মেয়ে শ্রেয়া বলল, কে দিয়েছে? নিরুপমা বলল, সাগ্নিক চৌধুরী। শ্রেয়া বলল, কিন্তু এই নামে তো আমরা কাউকে চিনি না। নিরুপমা চুপ করে থেকে বলল, নীলাদ্রি নামের কাউকে চেনেন? শ্রেয়া আর তার মা একে অপরের দিকে তাকালো। তারপর বলল, আপনি কে? নীলাদ্রির কেউ? নিরুপমা বুঝতে পারলো শ্রেয়া আর তার মা নীলাদ্রিকে চেনে, তাই সে ঘাড় নেড়ে বলল, নীলাদ্রি আমাকে এখানে পাঠিয়েছে। বন্দনা দেবী কাঁদতে কাঁদতে বললেন, কেমন আছে ছেলেটা? সেই যে গেল, আর এলো না। বড় কঠিন কাজে সে নেমেছে, ও জানে না ও কি করতে চলেছে, এতে ওর জীবন নষ্ট হয়ে যাবে। নিরুপমা বলল, আপনি বসুন, আমাকে বিক্রমবাবুর ব্যাপারে সব বলুন। বন্দনা দেবী কান্না থামিয়ে বসলেন। শ্রেয়াও পাশে বসলো। তারপর বন্দনা দেবী বলা শুরু করলেন, এই গ্রামের একটি বেসরকারি স্কুলের মাস্টার ছিলেন বিক্রমবাবু। বড় সৎ মানুষ ছিলেন তিনি। স্কুলের বাচ্চাদের যত্ন করে পড়াতেন, নিজের জায়গাতেই স্কুল গড়েছিলেন, সবই ঠিক ছিল। একদিন স্কুলে গিয়ে দেখলেন সেখানে মদের বোতল পড়ে থাকতে প্রথম দিন তিনি নিজেই ফেলে দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিলেন। কিন্তু দিন দিন তা বাড়তে লাগলো। একদিন তিনি স্থানীয় মানুষদের সাথে কথা বললেন, তারাও এর বিরুদ্ধে রুখে দাঁড়ালো। স্থানীয় নেতার সাথে কথা হতে কয়েকদিন বন্ধও ছিল, তারপর আবার শুরু হলো। একদিন বিক্রমবাবু রাতের বেলা স্কুলে গিয়ে দেখলেন সেখানে কয়েকজন জুয়ার মদের আসর বসিয়েছে। তিনি বাধা দিতে গেলে বর্ষা শুরু হলো। তারপর একজন মদের বোতল ভেঙে বিক্রমবাবুর পেটে ঢুকিয়ে দেয়। কথাটা বলেই বন্দনা দেবী কেঁদে উঠলেন। তারপর বললেন, কত রক্ত, আমরা বাঁচাতে পারলাম না তাকে।
নিরুপমা চুপ করে শুনছিল। এবার সে বুঝতে পারলো তার চোখ দিয়ে জল পড়ছে। সে চোখের জল মুছে বলল, এখন সে স্কুলের কি অবস্থা? বন্দনা দেবী বললেন, স্কুলের জায়গাটা আমাদেরই, উনি চেয়েছিলেন ওখানে স্কুল হোক, তাই ওনার না থাকাতে আমি সব কাজের দায়িত্ব নিয়েছি। আমি পড়াই ওই স্কুলে, তবে গ্রামের মানুষেরা আমাদের পাশে না থাকলে আমরা পারতাম না। আমার মেয়ে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, ছুটিতে বাড়ি এসেছে, ও আবার চলে যাবে। ওরও ইচ্ছে এই গ্রামের উন্নতি করার। ওই সময় নীলাদ্রি এসে টাকা দিয়ে বড় উপকার করেছিল, আমাদের তাই আর্থিক কষ্ট হয়নি। ধীরে ধীরে সামলে নিচ্ছি এখন সব। নিরুপমা ব্যাগ থেকে টাকা বের করে বলল, এখানে কয়েক লাখ টাকা আছে, আমি গুনে দেখিনি। নীলাদ্রি পাঠিয়েছে, আপনার মেয়ের পড়াশোনা বা স্কুলের কোনো দরকারে কাজে লাগবে, রেখে দিন। নিরুপমা জোর করে হাতে টাকাটা দিল, তারপর বলল, আজ আসি। নীলাদ্রি একদিন না একদিন এসে দেখা করবে ঠিকই। বন্দনা দেবী বললেন, কিছু খেয়ে যান, এত দূর থেকে এসেছেন। না, অন্যদিন আসবো, তখন খেয়ে যাব। আপনার নামটা কি বললেন যেন? সুহাসিনী। নিরুপমা শ্রেয়ার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলল, অনেক বড় হও, মানুষ হও। নিরুপমা চলে গেল। গাড়ির কাছে এসে ফোন করলো আশিসকে। সন্ধে তখন নামবো নামবো। আশিস আর বাবাই চলে এলো, তবে আশিস কোনো প্রশ্ন করলো না। নিরুপমা বলল, তুমি ড্রাইভ করো। বাবাই পিছনে বসলো, নিরুপমা সামনের সিটে। আশিস গাড়ি ড্রাইভ করছে। নিরুপমার দিকে তাকিয়ে দেখলো সে চোখ বন্ধ করে আছে। তুমি ঠিক আছো নিরু? হুম। আমার মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নেই। এক কাজ করি, ডিনারটা আজ বাইরে করে নেব আমরা, তারপর তোমাদের পৌঁছে দিয়ে আমি আমার বাড়ি চলে যাব। কদিন আমাদের সাথে থাকলে প্রবলেম হবে তোমার? না না, প্রবলেম কেন হবে, তাহলে কদিন থাকো। আশিস আর কিছু বলল না, মনে মনে বলল, আমি তো তোমাদের সাথেই থাকতে চাই নিরু। নিরু, হ্যাঁ আশিস, ভেতরে এসো। এখনো জেগে আছো তুমি? ঘুম আসছে না, তুমিও তো জেগে আছো। অফিসের কয়েকটা কাজ ছিল, সেইগুলো করে নিলাম। ও, তোমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না তো? একদমই না। নিরু, কিছু কি হয়েছে তোমার? কই না তো। তোমাকে কেমন যেন লাগছে, মনে হচ্ছে কিছু হয়েছে তোমার। কিছু লুকোচ্ছ? একটা সিগারেট হবে? তুমি তো ছেড়ে দিয়েছিলে, মাথাটা ধরে আছে। চলো একটু ব্যালকনিতে বসা যাক। দুজনে বসলো ব্যালকনিতে, বেশ ভালোই বাতাস বইছে। নিরুপমা গাছগুলোর দিকে তাকালো। নীলাদ্রি বলেছিল, তোমার ব্যালকনিতে আমার গাছগুলো থাকবে, তুমি আর তোমার হাজবেন্ড বসে গল্প করবে, চুল ঠিক করার বাহানায় একটা দীর্ঘশ্বাস লুকোবে। আর সত্যি এমন একটা মুহূর্ত সামনে এসেছে। কেমন যেন এক অস্বস্তি হচ্ছে নিরুপমার, মন চাইছে নীলাদ্রি মুক্তি পাক, এইসব কিছু থেকে দূরে গিয়ে কোথাও একটা সংসার পাতুক, একটা ঘর হোক তার। ঘরের সামনে বিশাল বড় একটা মাঠ থাকবে, যেখানে নীলাদ্রি ছেলে মেয়ে খেলা করবে, তা থেকে নীলাদ্রির মন শান্ত হবে। তার অর্ধাঙ্গিনী টিপ পরতে ভুলে গেলে নীলাদ্রি একটা টিপ এনে পরিয়ে দেবে, কখনো চুল বেঁধে দেবে, নেল পলিশ পরিয়ে দেবে। এইসব কিছু তো নিরুপমা চেয়েছিল আশিসের কাছে, একটু সময়, একটু যত্ন। হঠাৎ জোরে হাওয়া দিতেই নিরুপমা চুলগুলো এলোমেলো হয়ে মুখে এসে পড়ল। নিরুপমা চুলগুলো মুখের কাছে সরিয়ে নিয়ে হাতে করে একটা খোপা করতে গেল। আশিস নিরুপমার দিকে তাকিয়ে বলল, থাক না, চুলটা খোলা থাক, একটু পরেই তো রুমে চলে যাবে, তখন না হয় বেঁধে নিও। নিরুপমা অবাক হয়ে তাকিয়ে রইল আশিসের দিকে, তারপর চুল থেকে হাতটা সরিয়ে নিল। তারপর আবার সে নীরবতা, যে নীরবতা ভেদ করে কেউ কারোর কাছে আসতে পারছে না। নিরু, একটা বাজতে গেল, কাল সকালে দুজনেরই অফিস আছে, এবার চলো। কাল বাবাইয়ের এক বন্ধুর জন্মদিন, ওকে আমি সেখানে দিয়ে এসে একটু বেরোবো। অসুবিধে না থাকলে আমি যেতে পারি তোমার সাথে? কথা দিচ্ছি, কোনো প্রশ্ন করব না। বেশ, তাই হবে। কয়েকটা গল্পের খোঁজে যাব, সব গল্প খোঁজা হয়ে গেলে তারপর তোমায় সব বলবো আমি। ঠিক আছে, আমি অপেক্ষা করব, শুধু আমাকে সাথে রেখো। রাখবো। নিরুপমা আর আশিস কোনোভাবে অফিস থেকে কয়েকদিন ছুটি নিল। তারা অফিসের কাজগুলোকেই কদিন ঘরে বসে করার চেষ্টা করবে। বাবাইকে স্কুলে দিয়ে তারা দুজনে বেরিয়ে যেত। নীলাদ্রি দেওয়ার ঠিকানা আর নাম খুঁজে খুঁজে বের করতে লাগলো। বাস্তবের সামনাসামনি হতে লাগলো নিরুপমা। প্রতিটা গল্পে শুধু হারানোর গল্প। একজন বৃদ্ধা, স্বামী মারা যাওয়ার পর তার সব সেভিংস হারিয়েছে, কেউ তার সব টাকা হাতিয়ে নিয়েছে, নিরুপমা সেখানে টাকা দিয়ে এসেছে। চিট ফান্ডে নিজের জমানো সব টাকা হারিয়ে একজন সুইসাইড করেন, তার স্ত্রী আর ছেলে আজ পথে বসেছে, নিরুপমা সেখানেও টাকা দিয়ে এসেছে। কোথাও স্কুলের জন্য টাকা, আবার কোথাও চিকিৎসার জন্য টাকা, সব জায়গায় একটা করে গল্প অপেক্ষা করেছিল। নিরুপমা সেই গল্প শুনেছে, বাস্তবকে কাছ থেকে দেখেছে। নীলাদ্রি দেওয়া সব ঠিকানা সে ঘুরেছে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ নীলাদ্রিকে চেনে না। তাদের কাছে সুহাসিনী সেজে নিরুপমা টাকা দিয়ে এসেছে। সব কাজ শেষ, তবুও নিরুপমার কাছে এখনো টাকা আছে। একবার নীলাদ্রির সাথে দেখা করতে হবে, তাকে এই টাকা তাকে ফেরত দিতে হবে।
আশিস এইদিকে সবকিছু খবর বিকাশকে দিয়ে যাচ্ছিল। বিকাশও সেই সব জায়গায় যেখানে নিরুপমা গিয়েছিল সেখানে সেখানে খবর নিয়ে এসেছে। এর মাঝে একটু একটু করে নিরুপমা আর আশিসের সম্পর্ক সহজ হয়েছে। আগের সে তিক্ততা আর নিরুপমার মনে নেই। আশিসের এই পরিবর্তন দেখে তার ভালো লাগছে। বিকাশ, তোর সাথে একটু কথা ছিল। আরে নিরুপমা ম্যাডাম, যে এতদিন পর বন্ধুকে মনে পড়লো। তুই ফ্রি আছিস এখন? আমি তো ফ্রি আছি, কিন্তু তুই হয়তো নেই। অনেক কাজ তোর এখন। মানে? মানে তো তুই বলবি। আশিসের সাথে একসাথে আছিস কয়েক সপ্তাহ ধরে, আমাকে তো কিছু জানাসনি। বলতাম তোকে কবে। আবার তোরা দুজনে বিয়ে করলে। দেখ বিকাশ, এইসব নিয়ে পরে কথা হবে। তোর সাথে আমার অন্য বিষয়ে কথা আছে। বিষয়টা নিশ্চয়ই নীলাদ্রি। হ্যাঁ, আমি তোর কাছে একটা অন্যায় আবদার করছি। অন্যায় আবদার? তা কি শুনি। নীলাদ্রিকে ছেড়ে দে। দিয়ে কাকে ধরবো? সুহাসিনীকে? নিরুপমা চমকে গেল, তারপর ধীরে ধীরে বলল, তুই সব জানিস? বিকাশ বলল, আপাতত প্রমাণ কিছু নেই নীলাদ্রির ব্যাপারে। যার কাছে আছে সে দেবে না। থাক, দিতে হবে না। একটা সুযোগ আমিও দিতে চাই নীলাদ্রিকে। যদি সে স্বাভাবিক জীবন শুরু করে তাহলে আমি ভুলে যাব সব। ভুলে যাব নীলাদ্রিকে, ভুলে যাব সাগ্নিক চৌধুরীকে, ভুলে যাব সুহাসিনীকে। আর তা না হলে কাউকে হাতের কাছে পাই বা না পাই, সুহাসিনীকে পাবই। সব দায় তার উপর যাবে। বিকাশ ফোনটা রেখে দিল। সামনে নীলাদ্রি বসে আছে। সবটাই সে শুনল। তারপর ধীরে ধীরে নীলাদ্রি বলল, আমার সাথে যা করার করুন, সুহাসিনীর কোনো ক্ষতি আপনি করবেন না। বিকাশ বলল, সুহাসিনী মানে আমার বান্ধবী নিরুপমা। তার ক্ষতি করার ইচ্ছে আমার নেই। আমি চাই সে আবার সংসারে মন দিক, আশিস আর বাবাইকে নিয়ে সুখে সংসার করুক। এই সব কিছু তোমার হাতে নীলাদ্রি। তুমি যদি আবার এই ধরনের কাজ করো, নিরুপমা অ্যারেস্ট হবে। নীলাদ্রির সাথে সাথে বলল, না না, ওর কোনো ক্ষতি করবেন না। আমার কাজ সব শেষ। আমি অনেক দূরে চলে যাব। মাঝে মধ্যেই শহরে আসব। বিকাশ বলল, নিরুপমার সাথে শেষ দেখা করবে না? নীলাদ্রি বলল, শেষ দেখা আমাদের হয়ে গেছে। তবে একটু কথা আছে তার সাথে। আপনি পারেন আমাকে একটু সাহায্য করতে। বিকাশ নীলাদ্রিকে ছেড়ে দেবার পর আশিসকে ফোন করে সবটা জানালো। আশিস বলল, সন্ধেবেলা নিরুপমার ফ্ল্যাটে আসতে। বিকাশও বলল সে যাবে। হাই বাবাই। আমি তো তোমাকে চিনি না আঙ্কেল। তুমি আমাকে চিনবে না, তাই আমি তোমার স্কুলে এসে দেখা করলাম। আমি চলে যাব এই শহর ছেড়ে। আমার নাম নীলাদ্রি। আমার সাথে তোমার কি দরকার আঙ্কেল? আমি কিছু বলতে এসেছি তোমাকে। বলো। আমি একটা মাঠ উপহার দেব তোমায়, একটা সবুজ মাঠ। তুমি আর তোমার বন্ধুরা সেখানে খেলবে রোজ। সত্যি আঙ্কেল? হ্যাঁ বাবাই, আমি সত্যি বলছি। আর একটা কাজ তোমাকে করতে হবে। কি? তোমার বাবা আর মাকে চিরদিন একসাথে রাখবে। তাদের আর আলাদা হতে দেবে না। তুমি আমার মা বাবাকে চেনো? খুব ভালো করে চিনি। আমি আসছি, এবার আমাকে যেতে হবে। সন্ধেবেলা বিকাশ এলো নিরুপমার ফ্ল্যাটে। নিরুপমা অন্য দিনের তুলনায় আজ একটু চুপচাপ। আশিস আগে থেকে জানতো বিকাশ নিরুপমার সাথে আলাদা একটু কথা বলতে চায়, তাই আশিস বাবাইকে কয়েকটা অঙ্ক দিয়ে নিজে গেল চা বানাতে। বিকাশ নিরুপমাকে বলল, কি জাদু করেছিস রে? আশিস তো পুরো বদলে গেছে। নিরুপমা অল্প হেসে আবার চুপ হয়ে গেল। বিকাশ বলল, তাকা আমার দিকে। নিরুপমা তাকালো। বিকাশ বলল, আমাকে ফাঁকি দেওয়া সহজ নয়। কোনো অন্যায় তুই করিসনি, আমার চোখে চোখ রেখে কথা বলবি। নিরুপমা বিকাশের দিকে তাকিয়ে বলল, নীলাদ্রি। বিকাশ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ও এখন এই শহর ছেড়ে অনেক দূরে চলে গেছে। ওকে আমি ভয় দেখিয়েছি। ও আবার এই ধরনের কাজ করলে আমি সুহাসিনীকে ধরবো। নিরুপমা মুখটা নামিয়ে নিল। বিকাশ পকেট থেকে একটা চিঠি আর একটা ফুল বের করে নিরুপমাকে দিয়ে বলল, এটা নীলাদ্রি পাঠিয়েছে তোর জন্য। নিরুপমা সেই চিঠি আর ফুলটা নিয়ে ব্যালকনিতে এলো। চিঠিটা খুলল। হাই নিরুপমা, আমি এখন অনেক দূরে, এই শহর ছেড়ে অন্য কোনো শহরে। জানি না আমার জীবনে প্রেম আসবে কিনা। যদি আসে তাকে আমার অতীতের কথা বলি না বলি। নিরুপমার কথা ঠিক বলবো। বাদ দিলাম এসব কথা, সময় খুব কম। আমি জানি তুমি আমার বাকি কাজ সব করে দিয়েছো। আচ্ছা নিরুপমা, আমি কি সত্যি কোনো অন্যায় করেছিলাম? আমি তো একটা টাকাও নিজের জন্য রাখিনি। আমি যাদের টাকা নিয়েছিলাম তারা এক একটা দুর্নীতিবাজ মানুষ। সাধারণ মানুষকে ঠকিয়ে তাদের থেকে টাকা নিয়েছে। আমি তাদের ক্ষতি করেছি। তবে আমিও খুব হাঁপিয়ে উঠেছিলাম মুখোশের খেলায়। আমাকে ভুল ভেবো না। আবার সব নতুন করে শুরু করো। আমাদের আর কোনোদিন দেখা বা কথা হবে না। আশিস বাবু খুব ভালো মানুষ। তাকে নিয়ে আবার সংসার শুরু করো নিরুপমা। আমি ঠিক তোমাদের খবর পাবো বিকাশদার কাছ থেকে। তোমাকে একদিন বলেছিলাম মনে আছে? আমি বাবাইকে একটা মাঠ উপহার দেব, একটা সবুজ মাঠ। সেই বিষয়ে বিকাশদার সাথে কথা হয়ে গেছে।
তোমার কাছে থাকা বাকি টাকা বিকাশদাকে দিয়ে দিও, উনি সব ব্যবস্থা করে দেবেন। এবার আমায় যেতে হবে, টিপ পড়তে ভুলে যেও না। এবার আশিসবাবুর সাথে কোনো কারণে মনোমালিন্য হলে প্রচুর ঝগড়া করবে, কিন্তু ছেড়ে যাবার কথা আর মাথায় আনবে না। তোমরা একে অপরকে ছাড়া থাকতে পারবে না। বাবাইকে আমার ভালোবাসা দিও। চিঠিটা পড়ে নিরুপমা জোরে কেঁদে উঠল। পিছন দিক থেকে আশিস এসে নিরুপমার কাঁধে হাত দিতে নিরুপমা পিছন ঘুরে আশিসের বুকে মাথা রেখে কাঁদতে থাকলো। আশিস নিরুপমার মাথায় হাত বুলিয়ে বলল, আমি সব জানি, প্রথম থেকেই সবটা জানি। আমাকে কিচ্ছু বলতে হবে না, এবার আমি সব ঠিক করে দেব। আর আমরা আলাদা থাকবো না। তুমি যেতে চাইলে এইভাবে জোর করে বুকের মধ্যে জড়িয়ে নেব। নিরুপমা কাঁদতে কাঁদতে আরো একটু শক্ত করে আশিসকে জড়িয়ে ধরল। বিকাশ দূর থেকে ওদের দেখে বলল, মুখ মুখোশের খেলা এবার শেষ, সবাই ভালো থাকুক এবার। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।